কেন এসেছে সেই রমণীর দুয়ারে? সে তো একটুখানি প্রশান্তির খোঁজ করছিল। গোরস্থানে মায়ের কবরের পাশে বসে অতিবাহিত করেছে সারাটা দিন। ক্রমশ বিষাদে পরিপূর্ণ হয়েছে অন্তর। তীব্র চাপ বক্ষ জুড়ে, নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়াও কেমন স্থবির। বিনা কারণেই থেমে থেমে কাঁপুনি শরীর জুড়ে। নিরে ফেরার তাড়নায় উঠে পড়েছিল, পা বাড়িয়েছিল সিটি ইউফোরিয়ার উদ্দেশ্যে। কিন্তু অবাধ্যই হৃদয়ের মর্জি হয়তো ভিন্ন কিছুই ছিল। নিজের অজান্তেই পথ ঘুরে এসে পৌঁছালো এই রমণীর সামনে। খুব ভালো করেই জানত কখন কোন পথে হেঁটে বাসায় ফেরে সে। তার সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে কেঁপেছে এই পাথর হৃদয়। ওই স্নিগ্ধতায় ঘেরা অব্যয় অবলোকনের সঙ্গে সঙ্গে যেন দূরীভূত হয়েছে দুঃসহ স্মৃতিসমূহ। অন্তরের চাহিদা পূরণ হয়েছে আলিঙ্গনে। এই কি তবে প্রশান্তি? এর খোঁজই আসমান করে চলেছে আজীবন। উত্তরহীন মস্তিষ্ক, হৃদয়ের বাসনার কাছে ক্ষণিকের পরাজয় ঘটেছে তার। আমগাছে বৃষ্টিত একটা বেঞ্চিতে বসে আছে রোজা, তার ঠিক পাশেই আসমান। স্থানটি সংকীর্ণ, যার দরুন দূরে বসার সুযোগ নেই। একে অপরের বাহুতে মিশেই তাদের অবস্থান করতে হচ্ছে। আসমানের ক্রন্দন থামেনি, তবে গুঞ্জন থেমেছে। টলটলে চোখে নিঃশব্দে সে তাকিয়ে আছে নিজের কোলে রাখা হাতের দিকে। দুটো টিস্যু দিয়েছিল রোজা, তা ফুরিয়েছে। মণ্ড পাকিয়ে মুঠোতে চেপে ধরে রেখেছে আসমান। কি হয়েছে তার নিজেও বলতে পারবে না। নিজের ভেতর চেপে রাখার সবটুকু চাপ যেন অশ্রু হয়ে ঝরে যাচ্ছে নয়ন থেকে। চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রোজাও বুঝতে পারছে না তার এমন হঠাৎ ভগ্নতার কারণ। কেবি গ্রুপের পতন ঘটেছে, আসমানের খুশি হওয়া উচিত, তবে কেমন বিষাদ। প্রিয়তমর যন্ত্রণা তার বুকেও প্রভাব ফেলছে তীব্রভাবে। কিছুক্ষণ ইতস্তত করে একটা হাত বাড়ালো রোজা, আসমানের মাথায় রাখল। আলতোভাবে বুলিয়ে দিল আদরের স্পর্শ। ফুপিয়ে প্রশ্বাস টেনে আসমান ঝুঁকল আরও নিচে। স্পর্শ করতে দিল রোজাকে গভীরভাবে। কি হয়েছে চাঁদ? কেন এত কাঁদছ? বলবে না আমায়? আঘাত পেয়েছ কি? রোজার কণ্ঠের আবেগে আসমানের কেমন যেন অনুভূত হলো। ঠিকরে বেরোলো অশ্রু পুনরায়। তার ঠেকাতে চোখে হাতের উল্টো পিঠ ছোঁয়াতেই তাকে আটকে দিল রোজা। জোরপূর্বক হাত সরিয়ে তাকে নিজের দিকে ঘোরালো। দেখি, এদিকে তাকাও, দেখো আমাকে। নিজের ওড়নার প্রান্ত গুটিয়ে আসমানের অশ্রুসিক্ত কপল মুছতে থাকলো রোজা, গভীর মনোযোগের সঙ্গে। তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো আসমান, বাধা প্রদান করল না স্পর্শে। তার সম্পূর্ণ চেহারা অতি যত্নে মুছে নিয়ে ব্যাগ থেকে একটা সার্জিক্যাল মাস্কের প্যাকেট বের করে নতুন মাস্ক চেহারায় পরিয়ে দিল রোজা। অশ্রু নির্গমন বন্ধ হয়েছে, তবুও দৃষ্টি উদাসীন এবং অনুভূতিপূর্ণ। নিজের চোখেও অশ্রুফোঁটা অনুভব করল রোজা। দুই হাতে আলতোভাবে হৃদয়রাজের গাল চেপে শুধালো, কষ্ট পেয়েছ? নিঃশব্দ আসমান। তুমি তো সফল হয়েছ, তবে কেন এই বেদনা? এবারেও নীরবতা। রোজা ঝুঁকল। আসমানের নিকটবর্তী হয়ে দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে ভগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, বাদশা কায়সারের পরিণতি? মৃত্যু। ছোট্ট শব্দটি অবশেষে উচ্চারণ করল আসমান। একটা দীর্ঘশ্বাস গোপন করল রোজা। তার প্রশান্তি অনুভূত হচ্ছে। আসমানের বিষাদের কারণটুকু সম্পূর্ণ না হলেও কিছুটা অনুধাবন করতে পারছে সে। অমানিসার এক মহাযাত্রার সমাপ্তি ঘটেছে। অন্তিমেই ধাপে তার অতীতের সকল স্মৃতি তাড়া করে বেরিয়েছে তাকে পাগলের মতন। নিশ্চয়ই চিত্রলেখা মেঘের কথা স্মরণে এসেছে প্রচুর। সেই গ্লানিতে নিটোল হিমালয়ও আজ টলতে বাধ্য হয়েছে। ভাগ্যকে দুষছে নিজের। কেন এমন হতে হলো? রোজার খুব ইচ্ছে হলো আরেকটিবার চাঁদকে নিজের মাঝে আগলে নিতে।
জানাতে যে সে তার পাশে আছে। ইচ্ছে হচ্ছে ঝুঁকে ওই কপালে স্নেহের চুমু আঁকতে, অভিশপ্ত ললাট থেকে সকল অভিশাপ নিজের মাঝে শুষে নিতে। কিন্তু তা সম্ভব নয়, সেই অধিকার তার নেই। কিছুক্ষণ ভাবল রোজা, তারপর অতর্কিতে আসমানের একটা হাত পাকড়াও করল। চেহারায় উৎফুল্ল অনুভব ফুটিয়ে বলল, চলো। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আসমান। আমার বাসায়? আমার নতুন বাসা তো তুমি দেখোনি। না, ভালো লাগছে না, আমি পেন্ট হাউসে ফিরব। জবাব আসলেও রোজা ইয়ত্তা দিল না। খানিকটা জোরেই আসমানকে বেঞ্চি থেকে টেনে তুলে জানালো, আজকে কিছুটা বাজার করতে হবে। বাজার থেকে সোজা বাসায় যাব আমরা। প্রতিবাদ করতে গেলেও পারল না আসমান। রোজা তাকে টেনে নিল সড়কে। অন্যদিন যদিও হেঁটেই যায়, তবে আজ একটা রিকশায় উঠল। মধ্যম ব্যস্ত সড়ক বেয়ে রিকশা এগোতে এগোতে রোজা হাত তুলে আশেপাশে দেখাতে দেখাতে আসমানকে রাজ্যের কথা বলতে লাগলো। তার বিষাদ থেকে কিছুটা দূরে সরানোর প্রচেষ্টা। আসমান সম্পূর্ণ রাস্তা নীরব থাকল। এক মনে শুনে গেল রোজার প্রতিটা অপ্রয়োজনীয় কথা। মেয়েটি কি করতে চাইছে তা সে খুব ভালোভাবেই বুঝতে পারছে। তবুও খারাপ লাগছে না তার। কিছুক্ষণ পর কাঁচা বাজারের সামনে নেমে রোজা কিছু সবজি কিনল। তাজা তাজা সবজিতে পানি ছিটিয়ে চলছে দোকানিগণ। একটা ঝুপড়ির সামনে থেমে রোজা জিজ্ঞেস করল, লেবু কত করে? ৬০ টাকা হালি। ভ্রু কপালে তুলল রোজা। চলছে শীতকাল, এমনিতেই এই জিনিসের খুব একটা প্রয়োজন নেই। সামান্য ২ ফোঁটা ভাতে দিলে ভালো লাগে খেতে, তাতেই এমন আগুন দাম। নিলে নেন, না নিলে সরেন। ৩০ টাকা দেব, হাফ ডজন দেবে? দোকানি এমন কটমট করে রোজার দিকে তাকালো যেন সে ভিনগ্রহের প্রাণী, হুট করে পৃথিবীতে এসে পড়েছে। কৌতুক করেন আফা? ওমা, কৌতুক করব কেন? ৩০ টাকা দেব, হাফ ডজন লেবু দিন। ৩০ টাকায় ভিক্ষুকেও থু মারে, আমি মারি না বাবা। ২ টাকা উপার্জন করতেই মাথার ঘাম পায়ে পড়ে, সেখানে ৩০ টাকা, বড়ই দুঃখজনক। আফা, আপনি অন্য কারো লগে মজা নেন, এইখান থেকে সরেন। ২০০ টাকা দিচ্ছি, ১ ডজন প্যাকেট করে দিন। এগুলো আসমান, পকেটে হাত ভরল, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে দিল রোজা। এই না, একদম না। তোমাকে এখন মানবতার ফেরিওয়ালা সাজতে হবে না। দরকার হয় ভাতের সাথে বিষ মিশিয়ে খাবো, তবু এই লেবু খাবো না। তাহলেই দেখবে তরতর করে দাম পড়ে যাচ্ছে। আফার মাথার স্ক্রু কি ঢিলা ভাইজান? আসমান স্থির চেয়ে রইল, বুঝতে পারছে না কি করবে কিংবা কি বলবে। সত্যিকার অর্থে জীবনে এমন পরিস্থিতিতে সে খুব কমই পড়েছে। অন্তত দরদাম এড়িয়ে চলেছে যতটা সম্ভব। রোজা কটমট করে দোকানির দিকে চেয়ে বলল, শুনেন ভাই, বাঙালি হলো লোভী জাতি। আমাদের জিহ্বা লম্বা বেশি। কোনো জিনিসের দ্বিগুণ দাম দিয়ে হলেও আমাদের কিনে খেতেই হবে। না খেলে লোভ মেটে না, পরিতৃপ্তি আসে না। এই কারণেই ইলিশের কেজি ২,০০০ ছুঁই ছুঁই। তাই বলে কি লোকে কেনে না? অবশ্যই কেনে। দুর্নীতি করে উপার্জন করে হলেও কেনে, কারণ আমাদের নোলা বেশি। মানুষ যেহেতু কিনছেই, তাই দাম কখনো কমে না। মাঝখান থেকে বঞ্চিত হয় দিন এনে দিন খাওয়া খেটে খাওয়া মানুষগুলো। চেয়ে থাকলো দোকানি। শুধুমাত্র সেই নয়, বরং আশেপাশের কয়েকজনও তাকিয়ে আছে। আসমানের হুট করেই ভীষণ হাসি পেল। সে ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করল। অপরদিকে দোকানি ২ হাত তুলে বলল, আফা, মাপ চাই, দোয়াও চাই। আপনি পরের বার নির্বাচনে দাঁড়ান, দেশটা ঠিক কইরা দেন। দিব দিব, অবশ্যই দিব। আমাকে এত যোগ্য মনে করার জন্য ধন্যবাদ। আফারে আফা, নেন নেন। আপনি ৩০ টাকা দিয়া ৪টা নিয়ে যান, আমারে ছাড় দেন বাবারে বাবা।
কোন মুসিবতের পাল্লায় পড়লাম। দোকানি সত্যি একটা পলিথিনে 4টা লেবু ভরে রোজার দিকে এগিয়ে দিল। গুনে গুনে 30 টাকা দাম পরিশোধ করে রোজা তা ব্যাগে পুরল। পরের সপ্তাহে দেখা হচ্ছে ভাই। আমার আল্লাহ, দরকার নাই আফা, আপনি সুখে থাকেন, ভালো থাকেন আর আমার কাছ থেকে দূরে থাকেন। হাসল রোজা। আসমানের বাহুতে নিজের বাহু গলিয়ে ফিরতি পথ ধরল। তার হাসি মুখের দিকে তাকিয়ে অজান্তেই আসমানের অধর বিস্তৃত হলো। বুঝেছ, এইভাবে বাজার করতে হয়। ও আচ্ছা, তুমি তো 200 টাকা নিয়ে লাফিয়ে পড়ছিলে কেন? বেশি টাকা তোমার, তাই না? এই তোমার মতন মানুষগুলোর জন্যই দিন দিন জীবনযাত্রার মূল্য বাড়ছে। দেশ নিয়ে এত চিন্তিত হলে কবে থেকে? থমকে পড়ল রোজা, আসমানের দিকে তাকালো। খুব বেশি দিন নয়। ইদানিং একটা রাজনৈতিক গল্প লিখছি, ধারাবাহিক সিরিজ। ভালোই পাঠক চাহিদা, তাই বোধহয় এসব বেশি ভাবছি। তুমি আর রাজনীতি? হ্যাঁ, ভাবছি দোকানি ভাই ঠিকই বলেছে, নির্বাচনে দাঁড়ালে মন্দ হয় না। মার্কা কি নেবে? কিলিং মেশিন থেকে সেলাই মেশিন, 24 ঘন্টায় একদিন সেলাই মেশিনে ভোট দিন। সেলাই মেশিনের চাকায় দেশটা হবে দুবাই। হাসল আসমান। নিজেকে আটকাতে পারল না, তার খিলখিলে ধ্বনি প্রবাহিত হলো। বহু আকাঙ্ক্ষিত হাসির মাধুর্যে রোজা নিজেকে হারিয়ে ফেলল সম্পূর্ণ। অবলোকন করে নিল প্রিয়তমর উৎফুল্ল আস্ফালন। পাশ দিয়ে একটা অটোরিকশা যেতেই হাত তুলে থামালো রোজা। লোকাল হিসাবে ভেতরে চেপে বসল। সে এবং আসমান ব্যতীত কোনো যাত্রী নেই এখনো। যানটি চালু হতেই রোজা ধীর কণ্ঠে শুধালো, বাসার সবাই ভালো আছে? চারুলতা, বাবা? থমকে গেল। পর মুহূর্তেই মাথা ঝাঁকিয়ে বলল, সরি, আই মিন মিস্টার রেমান। সবাই ভালো আছে। নির্বিকারভাবে জবাব এলো আসমানের তরফ থেকে। রোজা তার পাশে বসে মাথা নেড়ে নিজের কোলের দিকে তাকালো। ওড়নার খুঁটে আঙুল প্যাঁচালো। জানতে ইচ্ছে হচ্ছে অনেক কিছুই। সে কেমন ছিল, কি হয়েছিল, সব কিছু আসলেই ঠিক আছে কিনা। অনেক কিছু, কিন্তু কিছুই উচ্চারণ করা সম্ভব হলো না। এক দুর্বোধ্য দেয়াল তুলে দিয়েছে আসমান তাদের মাঝে। তাই বর্তমানে এসব আলাপের অধিকার নিয়ে দ্বিধায় পড়েছে রোজা। আমরা। হঠাৎ আসমানের নিজে থেকে উচ্চারণে রোজা ফিরে তাকালো। দৃষ্টি তার সামনেই। সিটি ইউফোরিয়ার ঠিকানা বদলাচ্ছি দ্রুতই। মানে? এক মুহূর্তের জন্য ধক করে উঠল রোজার বুক। আসমান কি দূরে সরে যাচ্ছে? ইতালি চলে যাচ্ছ? নিজের অভ্যন্তরের ঘূর্ণিপাক চাপা দিয়ে জানতে চাইল রোজা। তার কণ্ঠের অস্বাভাবিক কম্পন আসমানের নজর এড়ায়নি। মাথা নেড়ে সে বলল, না, গুলশানে। গুলশানে কেন? রেমান পরিবারের পৈতৃক নিবাস সেখানে। এতদিন নিরাপত্তাজনিত কারণে সেখানে বসবাস ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু বর্তমানে আর বাধা নেই। বাবার ইচ্ছা আমরা সেখানেই থাকি। দৃশ্যমানভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলল রোজা। নিজেকে হালকা মনে হচ্ছে তার। এক মুহূর্তের জন্য ভেবেছিল এই বুঝি চাঁদকে হারিয়ে ফেলল। ঠিক তখনই অটোরিকশা থামল। নতুন যাত্রী উঠল। তেজস্বী শরীর এলিয়ে এক তাগড়া যুবক রোজার পাশেই বসে পড়ল। নির্বিকার ভঙ্গিতে ফুঁকতে থাকলো একটা সিগারেট। তা এতটাই কড়া তামাটে গন্ধ যে রোজার কাশি এসে পড়ল। সে কিঞ্চিত সরে বসতে চাইল, কিন্তু ছোট সিটে তা সম্ভব হলো না। ঝাঁকির সঙ্গে সঙ্গে যুবকের বেখেয়ালি কোনোই ঠেকছে তার অঙ্গে, নাকি ইচ্ছাকৃতভাবে। একটু সরে বসবেন প্লিজ। নিজের কণ্ঠস্বর সংযত রাখল রোজা। যুবক তার দিকে এক নজর তাকালেও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আপন কাজে মনোযোগ দিল। বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। রোজা পুনরায় কিছু বলতে উদ্যত হচ্ছিল।
কিন্তু তার উরুতে স্থাপিত হলো একটি বলিষ্ঠ হাত। চট করে পাশ ফিরে আসমানকে দেখল রোজা। ইশারায় তাকে উঠতে আদেশ করল সে। আসন বদলে রোজাকে একপাশে দিয়ে নিজে মাঝখানে বসল আসমান। তাতে যুবকের মুখে বিরক্তিকর গুঞ্জন সৃষ্টি হলো। এত নড়েন চড়েন কেন মিয়া? তাকালো আসমান তার দিকে। নিগুড় দৃষ্টির শীতলতায় অজানা শিহরণ খেলে গেল যুবকের অঙ্গ জুড়ে। এটা পাবলিক ট্রান্সপোর্ট, দয়া করে ভদ্রতা বজায় রাখুন। বজ্রকণ্ঠের কঠোরতায় কাঁপল যুবকের হৃদয়। একটা শক্ত ঢোক গিলে মুহূর্তেই সে পাশে ফিরল। আঙুল থেকে সিগারেট ছুঁড়ে ফেলে আসনের একপাশে লেপ্টে গেল। আসমান বুকে দুই বাহু ভাঁজ করে রেখে স্থির দৃষ্টিতে পুনরায় ফিরল সামনে। দৃশ্যটির দিকে এক নজরে চেয়ে থাকল রোজা। নজর ফিরিয়ে বাইরের দিকে চাইতেই তার ঠোঁট জুড়ে এক স্নিগ্ধ হাসির ধারা খেলে গেল। বাসায় পৌঁছেই দ্রুত কাজে লেগে পড়ল রোজা। সকল বাজার সদাই গুছিয়ে রাখল প্রথমে। আসমান তাকে কোনো প্রকার বিরক্ত না করে প্যান্টের পকেটে হাত ভরে চারিপাশে হেঁটে হেঁটে দেখতে লাগলো ছোট্ট নীরটিকে। একটা বেডরুম, তার সঙ্গে লাগোয়া সরু বারান্দা। এদিকের ঘরটা কাজকর্ম এবং খাওয়া দাওয়ার জন্য ব্যবহৃত হয়, যেখানে রয়েছে 2টি প্লাস্টিকের চেয়ার এবং টেবিল। একপাশে একটা তাক ঝোলানো, যাতে ছোটোখাটো কিছু জিনিস এবং তার সঙ্গে বই পুস্তক নজরে পড়ছে। একটি ফাইল তুলল আসমান। উল্টে দেখল রোজার বিভিন্ন সার্টিফিকেটের ফটোকপি, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্ম। আবার জায়গা মতো তা রেখে দিয়ে উল্টো ঘুরতেই কিচেনে নজর পড়ল রোজাকে। রান্না চড়িয়েছে একটি মাত্র চুলায়। কিছুক্ষণ পরই এলো আসমানের কাছে। লেবুর শরবত করে দেব, খাবে? মাথা নাড়ল আসমান। খাবে না। ঠিক আছে, ভাত আর ডালের চচ্চড়ি করছি, কিছুক্ষণের মাঝেই হয়ে যাবে। খাবে কি খাবে না জিজ্ঞেস না করেই দ্রুত কাজে উধাও হলো রোজা। জিজ্ঞেস করবার প্রয়োজন নেই তার। জানে সারাদিন সামান্য পানিটুকুও হয়তো পেটে পড়েনি আসমানের। রান্না সম্পূর্ণ হতে হতে রোজা দ্রুত গোসল সেরে আসলো। টেবিলে খাবার বেড়ে দিল। তেমন আহামরি কিছু করা হয়নি। ভাত, ডাল এবং ডিম ভাজা। পেটে ভাত বেড়ে নিতে নিতে চেয়ারে আনমনে বসে থাকা আসমান তার কার্যক্রমের দিকে চেয়ে রইল। নিজেকে শুধালো, কি করছে সে এখানে? তার তো এখানে উপস্থিত হওয়ার কথা ছিল না। কোনো উদ্দেশ্য ছিল না রোজার সঙ্গে সম্পূর্ণ সন্ধ্যাটা কাটিয়ে রাত্রি গভীর করবার। তবুও তার ঠিকানা অজান্তে এসে থমকেছে এই ছোট্ট অথচ উষ্ণতায় পরিপূর্ণ নীরের মাঝে। কেন? কি হয়েছে তার? কি করছে সে? কেন করছে? উফ, এত প্রশ্ন কেন তার? যা হচ্ছে হতে দে, প্রশান্তি পাবি। অর্ধান্বিত হয়ে উত্তর করল অন্তর। আসমান দমে গেল। অদ্ভুত দ্বিধা এবং দোলাচলে আসক্ত হলো। প্লেট এগিয়ে দিয়ে রোজা তার ধোয়াটে দৃষ্টির সামনে তুড়ি বাজিয়ে বলে উঠল, কি মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। খেতে ইচ্ছে করছে না। আমার বাসায় যাওয়া উচিত, রাত হয়ে যাচ্ছে। সত্যি সত্যি উঠে পড়ল আসমান। রোজা জোরপূর্বক তার হাত পাকড়াও করে ঠেকালো তাকে, বসিয়ে দিল চেয়ারে। একদম চুপ, খালি যাই যাই করে। একটা ঘুষি দিয়ে নাকশা ফাটিয়ে দেব ইডিয়েট। উভয় হাত মুষ্টিবদ্ধ করে হাসির দমক নিবারণ করল আসমান। বিস্মিত হয়ে আবিষ্কার করল, ইডিয়েট শব্দটির অভাব বোধ করছিল সে। তাকে নতমুখে ভাবতে লক্ষ্য করে রোজা একটা নিঃশ্বাস ফেলল। দ্বিতীয় চেয়ার টেনে প্লেট তুলে বসে পড়ল আসমানের মুখোমুখি। প্রতিবাদের সুযোগ না দিয়ে একটানে মাস্কটি খুলে ছুড়ল এক পাশে, যেন ঘৃণিত বস্তু। চাঁদের সৌন্দর্য অবলোকনে বাধা দিচ্ছে তা, তাই আক্রোশ। তারপর ডিম ভাজা এবং ঘন ডাল মিশিয়ে গ্রাস তৈরি করে আসমানের মুখের সামনে ধরল। বড় করে মুখ খোলো।
ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো আসমান। কি হলো? অমন হাবলার মতো তাকিয়ে আছো কেন? ডাল ভাতই তো, গরুর গোবর মেশায়নি। গোবরের কথা শুনে নাক কোঁচকালো আসমান। তাতে বিনোদিত হয়ে রোজা পুনরায় বলল, কতক্ষণ ধরে গ্রাস ধরে তুলে আছি, খাবে? নাকি আমি নোংরা বলে আমার হাতে খেতে অস্বস্তি হচ্ছে? সহসাই অজানা এক শিখা প্রজ্বলিত হলো আসমানের গভীর কালো দৃষ্টিতে। ঝট করে রোজার কবজি পাকড়াও করল সে। একটানে মুখে পড়ল সবটা। খিলখিল করে হাসতে গিয়েও মাঝপথে থমকে গেল রোজা। অভ্যন্তর শিউরে উঠল। আঙুলে আসমানের ঠোঁট এবং দাঁতের স্পর্শ ঠেকেছে। উত্তেজনায় বেখেয়ালি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ঠিকই, কিন্তু এই বিষয়টির কথা মাথায় আসেনি। হৃদস্পন্দন সামলে আরেক গ্রাস তুলল, তারপর আরও এক গ্রাস। ক্রমশ রোজার হাতের কম্পন বাড়ল। নিঃশব্দ অনুভূতি স্পষ্টতই অনুভব করল আসমান। মস্তিষ্ক এক কথা বলছে তাকে, কিন্তু হৃদয় আরেক কথা। দ্বিতীয়বার জয়ী হলো তার হৃদয়। অন্তিম গ্রাস আসমানের মুখে তুলে দিতেই দুই দাঁতের পাটির মাঝে আলতোভাবে তার তর্জনী আঁকড়ে ধরল আসমান। ভ্রু কুঁচকে এলো রোজার। সম্পূর্ণ চেহারা ছেয়ে গেল লালিমায়। কি হলো ওই মুহূর্তে কেউই বলতে পারবে না। আসমান রোজার কবজি ধরে ফেলল। হাতের তালুর ভাঁজে স্পর্শ করল জিহ্বা। আলতো কিছু ছোঁয়া রোজার শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলিয়ে দিল। বুকের মাঝে নিঃশ্বাস আটকে এলো তার। আসমানের ধোঁয়াটে দৃষ্টি এবং অভাবনীয় কার্যক্রম সর্বাঙ্গ উলটপালট করে রেখে দিয়েছে। এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল রোজা। তাতে যেন একটা ধাক্কা খেয়ে বাস্তবতায় ফিরল আসমান। মিটমিট করে তাকালো, কি করছিল সে এতক্ষণ? কোথায় হারিয়ে গিয়েছিল? দ্রুত উঠে দাঁড়ালো রোজা। আমতা আমতা করে বিব্রত ভঙ্গিতে বলল, আমি আমি প্লেট রেখে আসছি। এক ছুট। রোজা কিচেনে ঢুকে পড়তেই নীরবতা ছেয়ে গেল আসমানকে। এক গভীর আতঙ্ক গ্রাস করল তাকে। এ কোন অগ্নিখালায় মেতেছে সে? মাথা ঠিক আছে তার? একদম ঠিক নেই। দৃষ্টির সামনে তার বিপদ সংকেত ঝুলছে। চিৎকার করে মস্তিষ্ক বলে চলেছে, পলায়ন করো এক্ষুনি, প্রস্থান করো, অন্যথায় ধ্বংস। এক হিমশীতল আবরণে নিজেকে আচ্ছাদিত করে উঠে পড়ল আসমান। রোজার ঝুড়ে রাখা মাস্কটা তুলে মুখে পড়ল। আমি গেলাম। এইটুকুই উচ্চারণ করল দ্রুত কণ্ঠে। রোজার প্রতিক্রিয়ার অপেক্ষা করল না। হনহন করে হেঁটে এগোলো দরজার দিকে। হাতল ধরে বাইরে পা রাখতে গিয়েই টলে উঠল তার শরীর। মাথা চেপে ধরল এক হাতে। বেশ অনেকক্ষণ ধরেই মাথাটা ধরেছিল, তার সঙ্গে দুর্বলতা। তবে এবার সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছে তাকে। দৃষ্টি ঘোলাটে হয়ে পড়েছে। দরজার সাথে আসমান ঠেকালো নিজেকে। ভারসাম্য বজায় রাখল নিজের হাত দেয়ালে ঠেকিয়ে। গভীর প্রশ্বাস গ্রহণ করল। লাভ হলো না। শরীর গুলিয়ে উঠল। তবুও অবাধ্য পদক্ষেপে বাইরে পা রাখতেই তার জ্যাকেট আঁকড়ে ধরল রোজা। জোর টানে পিছনে সরালো। ব্যতিব্যস্ত হয়ে হাত রাখল কপালে। অতপর কলার হটিয়ে ঘাড়ে। তোমার প্রচণ্ড জ্বর হয়েছে আসমান। রোজার হাতখানা জোরের সঙ্গে সরিয়ে আসমান মাথা নাড়ল। ওসব কিছু না, বাসায় পৌঁছে একটা ট্যাবলেট খেয়ে নেব, ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। পরোয়াহীন হয়ে আবারও বাইরের দিকে এগোতেই রোজা দুই হাতে তার কাঁধ খামচে ধরে পিছনে টেনে আনল। সশব্দে দরজাটি বন্ধ করে রীতিমতো চিৎকার তুলল, এই অবস্থায় তুমি কোথাও যাবে না আসমান। অনুরোধ জানাইনি, আদেশ করছি আমি। আদেশ? তা আবার ধ্বংসাধিপতিকে, পরাশক্তিদের মহারাজকে? হাস্যকর নয় কি? মোটেও হাস্যকর নয়। আসমানকে টানতে টানতে নিজের রুমে আনলো রোজা। ঠেলে দিল বিছানায়।
শীতকালে ব্যবহারের জন্য গত সপ্তাহে কেনা নতুন কম্বলটি ট্রাঙ্ক থেকে বের করে বিছানায় রাখল। দ্রুত হাতে খুলে নিল আসমানের পরিধানের জ্যাকেট, তারপর টি শার্ট। বাধা দেওয়ার প্রচেষ্টা চালালো না আসমান। তার ভীষণ গা গোলাচ্ছে। খাবারের কারণে কি? চোখ মুখ খিচে অন্তর্দহন সামলাচ্ছে সে। রোজার সামনে ক্রমশই উন্মুক্ত হলো আসমানের শুভ্রতা। প্রশস্ত বুকে দৃষ্টিপাত ঘটতেই সে থমকে গেল। চেপে এলো তার হৃদয় হাহাকারে। আসমানের বুক জুড়ে কাটাকাটি চিহ্ন, বিশেষ করে বাম কাঁধের নিচ থেকে একেবারে ডান কোমর পর্যন্ত বয়ে গিয়েছে কিঞ্চিত গভীর দগদগে শুষ্ক ক্ষত। দৃষ্টি টলটলে হলো রোজার। আর কত কলঙ্ক বয়ে বেড়াচ্ছে তার প্রিয়তম। ঠিক কতখানি যন্ত্রণা সে লাভ করেছে ভাগ্যের নিষ্ঠুর চক্রে। আদৌ কি তা কোনোদিন পরিমাপ করা সম্ভব? অসামান্য এক কর্ধ্য অনুভব করল সে নিজের মাঝে। এই চিহ্নের স্রষ্টা সম্পর্কে তার কোনো সন্দেহ নেই। ওই রমণী যদি কোনোদিন রোজার সামনে এসে দাঁড়ায়, তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে রোজার জন্য। যে হাল সে তার চাঁদের করেছে, তার উপযুক্ত প্রতিদান ভোগ না করিয়ে তাকে ছাড়বে না রোজা। কিন্তু এই মুহূর্তে আসমানের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। দ্রুত কাজগুলো করল সে। বাসায় ফ্রিজ নেই, তাই চতুর্থ তলার আন্টির কাছ থেকে কিছু বরফ আনল। তা পানিতে দিয়ে ঠান্ডা করে তন্ন তন্ন করে খুঁজে নির্বাচন করা সব থেকে নরম কাপড়টি ভেজালো। আসমানের গ্রীবাদেশ বক্ষ এবং উদর মুছে দিল শীতল হওয়ার আশায়। থার্মোমিটার থাকলে ভালো হতো, কিন্তু তা নেই। অগত্যা যা আছে তাই ব্যবহার করা উচিত। আসমানের মাথায় একটা রুমাল দিয়ে জলপট্টি চেপে তার হাত টেনে ধরল। মুছতে লাগলো আঙুলের ফাঁক। হাতটি যথারীতি শীতল, কোনো উষ্ণতা নেই। এই হাত ছুঁয়ে শারীরিক তাপমাত্রা আন্দাজ করা অসম্ভব। তাই রোজা আগে অনুধাবন করেনি ভেতরে ভেতরে কতটা অসুস্থতা বোধ করছিল। আসমান একদম নিশ্চুপ, শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বুক ওঠানামা করে চলেছে। চোখ জোড়া বন্ধ। কেমন বোধ করছে সে? প্রচণ্ড খারাপ নিশ্চয়ই। না হলে এমন এলিয়ে যাওয়ার মানুষ তো আসমান নয়। দুরু দুরু বক্ষে আসমানের কবজি মুছতে গিয়েই বিষয়টি আবিষ্কার করল রোজা। বাম হাতের কবজি আবদ্ধ রেজিনের ব্রেসলেটে, যার প্রান্তে ঝুলছে অর্ধচন্দ্র। সম্পূর্ণ স্থির হয়ে একদৃষ্টে তাকিয়ে থাকল রোজা। কণ্ঠ শুকিয়ে এলো তার। তিরতির কাঁপতে থাকল সর্বাঙ্গ। সে কি ভুল দেখছে? ভ্রম হয়েছে তার? মুঠোর মাঝে আসমানের লম্বাটে শিরা উপশিরাপূর্ণ আঙুলগুলো নড়ে উঠে জানান দিল যেন সে কিছুই ভুল দেখছে না।